নমস্কার, হাল্লা বলে পর্দায় বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পাপড়ি। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে এক নজরে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ভুল চিকিৎসায় গর্বের আইএলএসে অকাল মৃত্যু মেডিকেল রিপ্রেজেন্টেটিভের। জমপুরিতে পরিণত হয়েছে রাজ্যের অন্যতম রেফারেল হাসপাতালটি। গুরুতর অভিযোগ মৃত যুবকের নিকটাত্মীয়। উত্তরপ্রদেশে পরপর গণধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজধানীর বুকে বিক্ষোভ নারী সমিতির। রাজ্যের পরিস্থিতি নিয়েও চরম উদ্বেগ সিপিএম নারী সংগঠনের। শিক্ষক কর্মচারী বঞ্চনার ইস্যুতে বিজেপি আইপিএফটি জোট সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন কর্মচারী ফেডারেশন মহাসচিব। শাসক দলের সহযোগী কর্মচারী সংগঠন সত্ত্বেও সাংবাদিক সম্মেলনে উত্থাপন বহুমুখী বঞ্চনার খতিয়ান। সংবাদ বিস্তারিত। মাফিয়া মুক্ত খয়েরপুর উপহার দেওয়ার প্রতিশ্রুতি খেলাপ করে খয়েরপুরের শান্তিকামী মানুষের সাথে ছলচাতুরিয়ে প্রতারণা করে যাচ্ছেন বিজেপির বিধায়ক সুবক্তা রতন চক্রবর্তী। শুধু তাই নয়, বাম এবং রাম উভয় দলের কুনি গুন্ডা জমির দালাল বহু মামলার আসামি সন্ত্রাসীদের মাফিয়াদের লালন পালন করে যাচ্ছেন তিনি। গুরুতর ভুরি ভুরি অভিযোগ কখনো গেরুয়া কখনো শ্বেত বসন পরিহিত বিধায়ক রতন চক্রবর্তীর বিরুদ্ধে। কথাই বলে যে যায় লঙ্কা সেই হয় রাবণ। রাজ্য রাজনীতিতে এবার এমনই চিত্র সামনে এসেছে। 2018 বিধানসভা নির্বাচনের প্রাক্কালে খয়েরপুর বিধানসভা কেন্দ্রে ভোট প্রার্থনা করে গণদেবতাদের কাছে মাফিয়া মুক্ত খয়েরপুর উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রার্থী তথা বর্তমান বিজেপি বিধায়ক রতন চক্রবর্তী। প্রবীণ এই নেতার সুভাষণের উপর আস্থা রেখে খয়েরপুর ডান ও বিক্ষুব্ধ বামপন্থী মানুষ প্রতিবাদের ভোট দিয়েছিলেন রতন চক্রবর্তীকে। জয়ী হয়েছিল বিজেপি। আশা ছিল এবার হয়তো লাল সন্ত্রাসীদের হাতে নিহত আবাম কর্মী ভজন ভূষণ নিখিল, পঞ্চায়েত চেয়ারম্যান অতীশ চৌধুরী সহ বাবুল আচার্য খুনের সুবিচার হবে। শাস্তি পাবে লাল সন্ত্রাসী দুলাল দত্ত, বিনয় লোধ, রাজেশ সরকার, সুমন ভৌমিক, পরেশ ঘোষরা। কিন্তু মানুষের সব আশা ভরসার জলাঞ্জলি দিয়েছেন বিধায়ক। অভিযোগ, কোটি কোটি টাকার প্রোটেকশন মানির বিনিময়ে দুলাল, বিনয়, রাজেশদের এলাকার থাকার বন্দোবস্ত করে দিয়েছেন বিজেপি নেতারা। আর যারা গত 25 বছরে অবাম রাজনীতি করতে গিয়ে নিহত হয়েছেন তাদের আত্মা আজও সুবিচার চেয়ে কেঁদেই চলেছে। গোটা খয়েরপুরবাসী অবাক নির্বাক যে নেতার সুরেলি কণ্ঠে তারা সম্মোহিত হয়ে মাফিয়া মুক্ত খয়েরপুর গড়ার স্বপ্নে বিজেপিকে ভোট দিয়েছিল। বিধায়ক হওয়ার পর নাকি দুলাল, বিনয়, রাজেশদের বাড়িতে ডেকে নিয়ে বৈঠক করছেন সেই সুবক্তা রতন চক্রবর্তী। হ্যাঁ, জনশ্রুতি এমনই। শুধু লাল সন্ত্রাসীদের প্রশ্রয় নয়, বর্তমানে খয়েরপুর বিধানসভা কেন্দ্রে সর্বত্রই চলছে নতুন মাফিয়া গোষ্ঠীর আস্তালন। নেতৃত্বে অধীপ, বিপ্লব ঘোষ, পরিমল, কুখ্যাত জমির দালাল চন্দ্রশেখর কর। একসময় সিপিএম করত চন্দ্রশেখর, তখন ছিল অ্যাসকোর নামের একটি চিট ফান্ডের কর্ণধার। 2013 সালে বাপটু চক্রবর্তীর হাত ধরে কংগ্রেসে যোগদান। এরপর থেকে শুরু তার বাটপাড়ির খেলা। 2018 বিধানসভা নির্বাচনের আগে ক্লাস 8 পাস চন্দ্রশেখর রাতারাতি বিশ্ব হিন্দু পরিষদের নেতা বনে যান। আর বিজেপি ক্ষমতায় আসার পরই নেপকো দখলে নিয়ে শুরু করে মাফিয়াগিরি। এরপর বোধসংনগর থানায় অস্ত্র মামলায় জড়িয়ে পড়ে সে। এরপর কিছুদিন বিধায়কের সাথে তার দূরত্ব ছিল। 2019 লোকসভা নির্বাচনের সময় বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিককে হারানোর ষড়যন্ত্র করে সে রাতারাতি কংগ্রেসের বাপটু চক্রবর্তীর সাথে গোপনে বৈঠক করে এবং নির্বাচনে অন্তর্ঘাত করে কংগ্রেসকে বেশি ভোট পাইয়ে দেয়। এরপর একটি কোটি টাকার জমি বিক্রির ঘটনায় সে বিধায়কের ঘনিষ্ঠতা অর্জন করে বর্তমানে কোটি কোটি টাকার জমির দালালি করে চলেছে বিধায়ক রতন বাবু। তার কাছে কেন অবস্থা সকলেই জানেন। নেপকো দখল করে বর্তমানে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে চন্দ্রশেখর। তার কর বিল্ডার্সে কাজ করেন বিধায়ক রতন বাবুর ভাগ্নেয়
কথা এখানেই শেষ নয়। বিধায়ক হিসেবে জমির দালালি, তোল্লাবাজি, নেশার কারবার সহ পঞ্চায়েতে যে নজিরবিহীন রেগা কেলেঙ্কারি চলছে, সব কিছুতেই নীরবে নিঃশব্দে মদত দিয়ে চলেছেন বিধায়ক। এমনই চাঞ্চল্যকর অভিযোগ এলাকাবাসীর। সবচেয়ে লজ্জাজনক ঘটনা হলো খয়েরপুর মণ্ডল সভাপতি নাকি পরস্ত্রী হরণকারী, আর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, এলআইসির এজেন্ট দুজনেই ব্যাপকভাবে লুটপাট করছে। এলাকাবাসী বিধায়কের উদ্দেশ্যে কিছু প্রশ্ন রেখেছেন। প্রশ্নগুলো হলো, শিবুদাস হত্যাকাণ্ডে অভিযুক্তদের কেন মণ্ডল কমিটিতে রাখা হলো? আর.কে. নগর, চাম্পামুড়া, মেকলিপাড়া পঞ্চায়েত নজিরবিহীন কেলেঙ্কারির পরও কেন প্রধানদের সরানো হয়নি? শিবুদাস হত্যাকাণ্ডে অভিযুক্তদের নাকি আপনি আশ্রয় দিয়েছিলেন সরকারি বাসভবনে। কুখ্যাত লাল সন্ত্রাসী দুলাল দত্ত, বিনয় লোধ, রাজেশ সরকারদের প্রতি আপনার দুর্বলতার কারণ কি? কেন চন্দ্রশেখর, অধীপ, পরিমল, টিক্কা বিশ্বাসের আপনি প্রশ্রয় দিচ্ছেন? এলাকায় কিভাবে চলছে জমির দালালি, কিভাবে চলছে নেশার কারবার? কেন আপনি জমির দালালি বন্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছেন না? বলদা খালে 70 লক্ষের বোল্ডার নির্মাণ কাজের জন্য নাকি ড্রাইভার আশিস রামনগরের এক ঠিকাদারকে ডেকে এনেছিল আপনার বাসভবনে। জমির দালালি, তোল্লাবাজি থেকে আসা কালো ধন নাকি আপনার ঘনিষ্ঠ ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখা হয়। লাল সন্ত্রাসীদের কত টাকা প্রোটেকশন মানির বিনিময়ে এলাকায় নিরাপদে থাকার বন্দোবস্ত করে দিয়েছেন? এসব প্রশ্নের উত্তর আপনি দেন বা না দেন, 2023 গণদেবতারা কিন্তু ভোটের বাক্সে উত্তর দেবেই। ফিও রিপোর্ট, হাল্লাবোল। রাজধানীর প্রধান ডাকঘরের সামনে পড়ে থাকা টাকা পেয়ে পশ্চিম থানায় জমা দিলেন এক সহৃদয় ব্যক্তি। উপযুক্ত প্রমাণ দিয়ে সেই টাকা থানা থেকে সংগ্রহ করতে হবে টাকার প্রকৃত মালিককে। পরধনে লোভ নেই এমন মানুষও আছেন অনেকে। এবার সেই সততার পরিচয় দিলেন এক সহৃদয় ব্যক্তি। রাজধানীর প্রধান ডাকঘরের সামনে পড়ে থাকা টাকার বান্ডিল তুলে দিলেন পশ্চিম থানার বড়বাবুর হাতে। এই প্রসঙ্গে পশ্চিম থানার ওসি জয়ন্ত কর্মকার টাকার প্রকৃত মালিককে উপযুক্ত প্রমাণ দিয়ে সেই টাকা থানা থেকে নিয়ে যেতে আহ্বান রাখেন। সকালে সহৃদয় ব্যক্তি রাস্তার মধ্যে কিছু টাকা পড়ে আছে আমাদের থানার পোস্ট অফিসের সামনে, এসে আমাদেরকে জমা দিয়ে গেছে টাকাটা। আমাদের কাছে টাকাটা আছে। যদি কোনো ব্যক্তির টাকাটা হারিয়ে থাকে তাহলে উনি যেন নির্দিষ্ট প্রমাণ এবং তথ্য নিয়ে আসেন। আমরা যদি তার হয় টাকাটা আমরা তাকে এখন অব্দি কি কেউ এসছে মালিকের পক্ষ থেকে? এখন অব্দি কেউ আসে নাই। আমরা বিভিন্নভাবে বলছি মানুষদেরকে যদি হারিয়ে থাকে তাহলে এসে আমাদের পশ্চিম থানাতে যোগাযোগ করা। এদিকে এর আগেও ব্যাগ ভর্তি টাকা রাস্তায় পড়ে থাকতে দেখেছিলেন এক রিকশা চালক। সেই রিকশা চালকও সেই টাকা তুলে দিয়েছিলেন পুলিশের হাতে। ঘুণে ধরা এই সমাজে এখনো বর্তমান আছেন নির্লোভ সততার পূজারী অনেক মানুষ, তবে তাদের সংখ্যা খুবই কম। ফিও রিপোর্ট, হাল্লাবোল। বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠার পর থেকে সিপিআইএম কর্মী নেতাদের উপর আক্রমণ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনাগুলির তালিকা নিয়ে সুষ্ঠু পুলিশি পদক্ষেপের দাবিতে ডিজিপি শরণাপন্ন হলেন সিপিআইএম দল। এডিসি নির্বাচনকে সামনে রেখে পাহাড়কে সন্ত্রাসমুক্ত নির্বাচনী পরিবেশ গড়ে তোলার দাবিও রাখেন সিপিআইএম নেতৃবৃন্দ। শনিবার সিপিএম দলের এক প্রতিনিধি দল বিজেপি আইপিএফটি জোট শাসনে দলীয় নেতাকর্মীদের উপর শাসক দলীয় দুর্বৃত্তদের আক্রমণ এবং বাড়িঘর ভাঙচুরের ঘটনাগুলির তালিকা নিয়ে সুস্থ ও নিরপেক্ষ পদক্ষেপ গ্রহণের দাবিতে ডিজিপি নিকট ডেপুটেশনে মিলিত হন। পরে সিপিএম রাজ্য দপ্তরে এই ইস্যুতে কথা বলেন সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাস এবং প্রাক্তন সাংসদ জিতেন্দ্র চৌধুরী। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন সাংসদ সিপিএম নেতা জিতেন্দ্র চৌধুরী সম্প্রতি ঘটে যাওয়া শাসক দলীয় সন্ত্রাসের বিভিন্ন ঘটনা উল্লেখ করে নিজেদের চরম উদ্বেগের কথা তুলে ধরেন। স্বচ্ছ ভারত অভিযান, হাতে লাঠি, রামদা, কোনো জায়গাতে পেট্রোল বোমা, এগুলো নিয়ে হাজির হয়ে 22 তারিখে সাবরুমের উপায়শ্বরী ব্লকে
একই দিনে লংথরাইবেলির ইয়েতে এই ছামনুতে, তারপর 29 তারিখে সাতচান ব্লকে, এবং গতকাল 2 অক্টোবর জাতির পিতা মহাত্মা গান্ধীর জন্মদিন। নরেন্দ্র মোদীরা যারা সেই স্বাধীনতা আন্দোলনের সময়তে এই মহাত্মা গান্ধীর রাস্তাটাকে বিরোধিতা করেছিলেন, এখন এই মহাত্মা গান্ধীর চশমা বিক্রি করে, তার নাম বিক্রি করে। আর তাদের লোকরা গতকাল তেলিয়ামুড়াতে আমাদের কর্মসূচি বানচাল করার জন্য গোটা মহকুমা এই জেলা থেকে লোক জড়ো করে সেখানে পুলিশের সামনে আক্রমণ করেছে। আমরা বলেছি রাজীব সিংকে, হ্যাঁ পুলিশ মানে এইসব ঘটনা হলে পরে একদম যাচ্ছে না, এরকম না, যাচ্ছে গিয়ে বাধা টাধা একটু দিচ্ছেন, এটা না হলে আরো অনেক ক্ষতি হতো, এটা ঠিক। কিন্তু আপনারাও আপনাদের অনেক মিডিয়ার চ্যানেলে এটা আসছে, সেই ছামনুর ক্ষেত্রেতেও গতকালের ক্ষেত্রেতেও, তো আমাদের লোক যখন দেখলো তারা এটা বানচাল করবে, একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি করবে, আমরা এটা অ্যাভয়েড করার জন্য প্রোগ্রাম বানচাল করে দিয়েছি। কিন্তু সবাইকে তো খবর দেওয়া যায়নি, কিছু লোক এসছে, কোনো প্ররোচনা নেই। এই নয় যে আমরা মিছিল করতে বেরিয়েছি, আমরা আমাদের সাথে কোনো এই কথা কাটাকাটি হয়েছে, কিছুই না, টোটালটাই আনপ্রভোকড, বিনা প্ররোচনায় আমাদের পার্টি অফিসে ডিল মারছে, ইট মারছে, তালা ভেঙে ঢুকতে চেষ্টা করছে, পুলিশ কিছু ছড়িয়েছে, কিন্তু তারপরও ঘন্টার পর ঘন্টা আমাদের লোক কিছু আটকে ছিল, তাদেরকে বের করে দিন, তাদেরকে আক্রমণ করতে হবে। এবং পুলিশের সামনে অনেকগুলো মোটরসাইকেল স্কুটি ভেঙে দিল, পুলিশ চেয়ে রইল। এই প্রসঙ্গে তিনি আরো জানান, এই সমস্ত ঘটনাবলিতে যে আমরা যারা আক্রান্ত, আমাদের এফআইআর লস করতে হবে কেন? পুলিশ তো সেই জায়গায় সাক্ষী। আমাদের ঘোষিত প্রোগ্রাম আর তাদের অঘোষিত প্রোগ্রাম করে এই ল অ্যান্ড অর্ডার সৃষ্টি করছে, কিন্তু পুলিশের সামনে তারা আগুন লাগাচ্ছে, মোটরসাইকেল ভাঙছে, মাথা ফাটাচ্ছে। আমাদের লোক সেখানে যদি এফআইআর করতে যায় আবার আক্রমণ হবে। সেখানে গিয়ে যারা আক্রমণকারী তারা গিয়ে এফআইআর করছেন, পুলিশ নানা ধরনের নন বেলেবল ধারা দিয়ে আমাদের লোকদের খুঁজছেন। আমরা রাজীব সিংকে বলেছি যে এটা তো পুলিশের ডিসক্রেডিট। তিনি আমাদেরকে একটা সময় বলছেন আপনাদের লোকগুলা কেন এফআইআর করে না, মানে তিনিও জানেন ঘটনা হয়েছে, এফআইআর কেন করতে পারেন না ত্রিপুরার যে নাগরিকরা? এটা তো পুলিশ ডিপার্টমেন্টকে সেলফ ইন্ট্রোস্পেকশন করা দরকার, আত্মনুসন্ধান করা দরকার। ত্রিপুরা রাজ্যের ধর্ষিতা মহিলা, আক্রান্ত মানুষ, আক্রান্ত নাগরিক এত ক্ষতির শিকার হয়েও, দৈহিক নির্যাতনের শিকার হয়েও, আক্রান্ত হয়েও, রক্তাক্ত হয়েও কেন এফআইআর করছে না? আমরা বলেছি এই এফআইআরটা যে হতো, আমরা যে আপনার তালিকা দিয়েছি সেই 3 তারিখের পর থেকে যদি আপনার পুলিশ যদি এই কালপিটদেরকে যদি ধরতেন, একটু হলেও যদি একটু, দেশে একটা আইন আছে, সংবিধান আছে, এদেরকে মনে করে দিতেন, তারাও আজকে এত বেপরোয়া হতো না। কাজে পরোক্ষে পুলিশের এই নির্লিপ্ত ভূমিকা, এটাও আজকে ত্রিপুরা রাজ্যের সমাজদ্রোহী, ত্রিপুরা রাজ্যের সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ সবকিছুকে কলুষিত করতে সাহায্য করেছে। তা থেকে আজকে শুধু বামপন্থীরা। এদিন সাংবাদিক সম্মেলনে জিতেন্দ্র চৌধুরী আরো জানিয়েছেন, সিপিএম দল যে তালিকা দিয়েছেন তার জন্য পুলিশের উচ্চ স্তরের অফিসার দিয়ে সেই সম্পর্কে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। তিনি আরো জানান, বর্তমান সরকার গণতন্ত্র নাগরিকদের অধিকারে বিশ্বাসী নন।
আজকে রাজ্যে যারা শাসন কার্য চালাচ্ছে তাদের নীতি, তারা সেই গণতান্ত্রিক যে অধিকার সংবিধান এর প্রতি শ্রদ্ধাশীল না। কিন্তু পুলিশ প্রশাসন being second or third pillar of the democracy, গণতন্ত্রের দ্বিতীয় বা তৃতীয় স্তম্ভ হিসাবে কিছু বাধ্যবাধকতা থাকে, সরকারের সিদ্ধান্ত মানতে হয়, কিন্তু সংবিধানের নির্দেশিকা প্রয়োগের ক্ষেত্রে, আইনের যে নির্দেশিকা প্রয়োগের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে পুলিশ সব ক্ষেত্রে বাধ্য না। পুলিশ স্বাধীনভাবে তার ভূমিকা যদি পালন না করে, শুধু কোনো একটা বিরোধী দল না, গণতন্ত্রই সেখানে বিপন্ন হয়। গণতন্ত্র বিপন্ন হলে পরে সেখানে দেশ এবং রাজ্য তার সবকিছু ধ্বংস হয়ে যায়। আজকে ঘটনাবলী কি, আমরা সাম্প্রতিককালে কিছু ঘটনাবলী আমরা ওনার সামনে চোখে আঙ্গুল দিয়ে আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে পুলিশ এটা উপরতলার নির্লিপ্ততাই হোক বা মাঝারি স্তরের দুর্বলতাই হোক বা যে কোনো কারণেই হোক, কিভাবে এই গণতন্ত্র তার ধ্বংসকার্যে তারও শরীক হয়ে যাচ্ছে, যা দুর্ভাগ্যজনক। এদিন সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাস রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করে চন্দুরের ঘটনা এবং লোকসভা নির্বাচনী প্রচারে সিপিএম প্রার্থীদের আক্রমণের ঘটনাবলী উল্লেখ করে পুলিশি নিরাপত্তা দান নিয়ে দ্বিচারিতার অভিযোগ উত্থাপন করেন। এডিসি নির্বাচন প্রসঙ্গে তিনি আরো জানান, যে মানুষের তো এখন যে কনফিডেন্স বলতে কিছু নেই, যে যেখানে ল অ্যান্ড অর্ডার নেই, পুলিশের এই ধরনের ভূমিকা আপনারা দেখেছেন যে হাইকোর্টের প্রধান বিচারপতি যে দেখা যাচ্ছে যে এফআইআর নিচ্ছে না, প্রধান বিচারপতি নির্দেশ দিতে হচ্ছে যে এফআইআর পুলিশকে নিতে হবে এবং ব্যবস্থা নিতে হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রেও তাদের কোনো রকম ভূমিকাই নেই। এখানে কোর্টের নির্দেশের পরে কি করেছে জানি না, কিন্তু এরকম অবস্থা হয়েছে যে হাইকোর্টকে পর্যন্ত নির্দেশ দিতে হচ্ছে যে এফআইআর করার জন্য। তারপর আমরা বলেছি যে সামনে টিটিএ ডিসি ইলেকশন, ত্রিপুরা উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদের ইলেকশন, সেখানে একদিকে বিজেপি সন্ত্রাস চালাচ্ছে, আরেকদিকে হচ্ছে তাদের শরিক দল আইপিএফটি সন্ত্রাস চালাচ্ছে। একটা সন্ত্রাসের আবহাওয়া অধিকাংশ জায়গাতে বিরাজ করছে। এটা তো যে একটা শান্তিপূর্ণ অবাধ ভোটের কোনো রকম পরিবেশ অধিকাংশ জায়গাতে নেই। আমরা বলেছি সে সমস্ত জায়গাতে সেখানে এখন থেকেই যাতে পুলিশ ডমিনেট করার জন্য সেখানে সে সমস্ত জায়গাগুলোর মধ্যে তারা ব্যবস্থা নেয়, মানুষের মধ্যে যাতে আস্থা ফিরে আসে। তো এই সামগ্রিক অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা কতগুলো সুনির্দিষ্ট দাবি আমরা উপস্থিত করেছি। আমরা বিস্তৃত তথ্য দিয়েছি, একদম সমস্ত ঘটনার, খুন, তারপরে অগ্নিসংযোগ, দৈহিক আক্রমণ, লুট, দোকান লুট, বাড়ি লুট, আগুন দেওয়া এবং যাদের যাদের সম্পত্তি নষ্ট করা হয়েছে, এই সমস্ত আমরা বিস্তৃত তথ্য আমরা ভারপ্রাপ্ত মহানির্দেশককে দিয়েছি। আমরা বলেছি যে প্রত্যেকটা কেস যেন তদন্ত করে সেখানে পুলিশ অপরাধীদের গ্রেপ্তার। এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্য ইস্যুতে সাংবাদিকদের আন্দোলন এবং মন্ত্রীর দ্বারা সংবাদ সম্পাদককে হুমকি নিয়েও সরব হন সিপিআইএম নেতা গৌতম দাস এবং জিতেন্দ্র চৌধুরী। সাংবাদিকরা তারা বিভিন্ন কর্মসূচি তারা নিচ্ছে, প্রতিবাদ কর্মসূচি। এটা অত্যন্ত ক্ষোভের বিষয় যে আজকে পর্যন্ত সরকারের তরফ থেকে যে কোনো রকম ব্যবস্থা তারা নিল এবং যে এই যে
সাংবাদিকরা দাবি করেছেন যে হুমকি প্রত্যাহার, সেটা করা হলো না। উল্টো যে মন্ত্রী এটা সংবাদপত্র অফিসে যে সম্পাদককে ফোন করে হুমকি দিচ্ছেন, এটা কোথায়, মানে এরকম ঘটনা যে কোথাও হয়েছে? ত্রিপুরাতে কি চলছে যে সংবাদপত্রের, আমাদের তো যে নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার নেই সংবাদপত্রের স্বাধীনতার অধিকার। একটা সংবাদে যদি ভুল থাকে। এইদিকে হিরে সরকারের শাসনে শুধুমাত্র সিপিএম দল নয়, কংগ্রেস সহ অন্যান্য দল ও রাজ্যের অরাজক পরিস্থিতি নিয়ে উদ্বেগে রয়েছে এবং রাজ্যের বুকে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ফিও রিপোর্ট, হালাবোল। জনস্বার্থ বিরোধী সর্বনাশা কৃষি বিল প্রত্যাহার ও দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ সহ একগুচ্ছ দাবিতে রাজধানীর বুকে বিক্ষোভ মিছিল সংগঠিত করল আমরা বাঙালি। কর্মসূচি থেকে রাজ্য সহ গোটা দেশের পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ আমরা বাঙালির নেতৃবৃন্দের। শনিবার কাঠফাটা রোদকে উপেক্ষা করে রাজধানীর বুকে সর্বনাশা কৃষি বিল প্রত্যাহার সহ একগুচ্ছ দাবির ভিত্তিতে বিক্ষোভ মিছিল সংগঠিত করে আমরা বাঙালি দল। আমরা বাঙালির প্রদেশ কার্যালয় থেকে মিছিল বের হয়ে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে আবার আমরা বাঙালি কার্যালয়ে এসে শেষ হয় বিক্ষোভ মিছিলটি। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অবিলম্বে সর্বনাশা কৃষি বিল প্রত্যাহার করতে, অস্বাভাবিকভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করতে হবে, বাংলা ভাষাকে অবদমন করা চলবে না, বাংলাকে কেটে গোর্খাল্যান্ড করা যাবে না ইত্যাদি। দিনের এই কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে আমরা বাঙালির সচিব গৌরাঙ্গ রুদ্রপাল উদ্বেগের সাথে জানিয়েছেন, কৃষি বিল, জনস্বার্থপরী কৃষি বিল, এটাকে কেন্দ্র করে এটার এফেক্ট হতে শুরু করেছে। আমরা দেখলাম যে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, 3টা বিল পাস হয়েছে জানি। তো এটার প্রতিবাদে এবং এই যে গোর্খাল্যান্ড ত্রিপুরায়ন করার একটা চক্রান্ত চলছে, বাংলা ভাষার কে অবদমন করার চেষ্টা চলছে, ইত্যাদি বিষয় নিয়েই আমাদের আজকের বিক্ষোভ, প্রতিবাদী বিক্ষোভ। এদিকে কেন্দ্রীয় সরকার প্রবর্তিত কৃষি বিল নিয়ে দেশ জুড়ে বিক্ষোভের আগুন জ্বলছে। কোটি কোটি কৃষক শ্রমিক রাস্তায় নেমেছেন সর্বনাশা কৃষি বিল প্রত্যাহারের দাবিতে। প্রায় 250টি কৃষক সংগঠন এই বিলের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয়েছেন। কংগ্রেস দল সহ দেশের অন্যান্য বিরোধী দলগুলো দেশ জুড়ে কৃষক শ্রমিকদের এই বিক্ষোভ কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন। এইদিকে কেন্দ্রীয় সরকার এই বিল একতরফাভাবে সংসদে পাশ করিয়ে নেন, এমনকি রাষ্ট্রপতির সইও আদায় করে নেয় কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার। ফিও রিপোর্ট, হালাবোল। প্রায় 2 মাস অতিক্রান্ত হওয়ার পরে উত্তর জেলা হাসপাতালে এক্স-রে মেশিন নষ্ট, সিটি স্ক্যান করানোর জন্যও দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের। উত্তর জেলা হাসপাতালে 4/8/2020 থেকে এক্স-রে মেশিন বিকল হয়ে পড়ে আছে ব্রজেন্দ্রনগর, কুর্তি, চুরাইবাড়ি, কদমতলা, তারকপুর, বালিছড়া, দামছড়া, খেদাছড়া, কাঞ্চনপুর, পানিসাগর ইত্যাদির প্রত্যন্ত অঞ্চল থেকে জেলা হাসপাতালে রোগী আসে। প্রায় 5 লক্ষ মানুষ এই হাসপাতালটির উপর নির্ভরশীল, অথচ আগস্ট মাসের শুরুতেই জেলা হাসপাতালের একমাত্র এক্স-রে মেশিনটি বিকল। এই বিষয় নিয়ে বর্তমান সিএমও অরুণাভ চক্রবর্তীকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, বিশেষজ্ঞরা এসে মেশিনটি দেখে গেছে, ছোট একটি যন্ত্রাংশ বিকল হওয়ায় মেশিনটি বিকল হয়ে পড়ে আছে। কেরিয়ারে যন্ত্রাংশ পাঠানো হয়েছে, ইতিমধ্যেই আসলেই লাগিয়ে কাজ শুরু হয়ে যাবে। তবে প্রশ্ন দেখা দিয়েছে, এত গুরুত্বপূর্ণ হাসপাতালে প্রায় 2 মাস ধরে এক্স-রের মেশিন নষ্ট হয়ে রয়েছে, দপ্তর থেকে কেন কোনো বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়নি? এখন তো জনমনে এও প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি প্রাইভেট এক্স-রে সেন্টারগুলিকে মুনাফা অর্জন করিয়ে দিতে কোনো চক্রান্ত হয়নি তো? তাছাড়াও উত্তর জেলা হাসপাতালে যে সিটি স্ক্যান মেশিনটি ভালো অবস্থায় রয়েছে, তাতেও স্ক্যান করতে গিয়ে রোগীদের 2-3 ঘন্টা বসে অপেক্ষা করতে হয় বলে অভিযোগ। এই স্ক্যান মেশিনটিও মাঝে মাঝে বিকল হয়ে যায়। এটা টেকনিক্যাল কারণ, প্রিন্টার নষ্ট, এবং এটা যে কোম্পানি এটা কাজ করে তাদের খবর দেওয়া হয়েছে, টাইম মধ্যেই তারা তার কাজ শুরু করছে। এখন পর্যন্ত একটা ছোট্ট একটা পার্সেল 2000 ঠিক করতে পারছে।
অনেক দিন যাবতীত হলো স্যার, প্রায় 2 মাস অতিক্রান্ত হলো। এটা সরকারি যেরকম কিছু থাকে এইসব ব্যাপারে, যেমন আমাদের ডাক্তাররা যেমন খুব সহজেই রেসপন্সিভ, যে এখনই রুগী আসছে এখনই দৌড়াইতে দিব, এটা আমরা বলি, এটা তো অন্য পক্ষে এটা থাকে না। আমি যারা মেকানিক্যাল বা যারা কনস্ট্রাকশন লাইনে আছে তাদের ক্ষেত্রে তো ইমার্জেন্সি হতে কম। আমি এটা যদি আমাদের মধ্যে থাকতো, ডাক্তাররাও থাকতো, আমরা বেশি একদিনই চেষ্টা করতাম। ব্যুরো রিপোর্ট হাল্লাবোল। বিদ্যুৎ সরাই করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর জখম অজিত দেববর্মা নামে এক বিদ্যুৎ কর্মীর। ঘটনা খোয়াই মহকুমার গৌরনগর এলাকায়। বিদ্যুৎ সরাই করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর জখম এক বিদ্যুৎ কর্মীর। ঘটনা শুক্রবার বিকেলে খোয়াই মহকুমার গৌরনগর এলাকায়। আহত বিদ্যুৎ কর্মীর নাম অজিত দেববর্মা, বাড়ি খোয়াই থানাধীন বগাবিল এলাকায়। ঘটনার বিবরণে প্রকাশ, এদিন বিকাল 5টায় পহরমোড়া ফিডারের গৌরনগর এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুৎ সরাইয়ের কাজে যুক্ত ছিলেন বিদ্যুৎ কর্মী অজিত দেববর্মা। সে যখন বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুৎ সরাইয়ে ব্যস্ত হয়ে পড়ে, সেই সময় হঠাৎ খুঁটিতে বিদ্যুৎ চলে আসে। তাতে অজিত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রায় 20 ফুট 25 ফুট উচ্চতা থেকে মাটিতে পড়ে যায়। ঘটনার গুরুতর আহত হয় অজিত দেববর্মা। ঘটনার পর গুরুতর আহত অজিত দেববর্মাকে নিয়ে তার সহকর্মীরা ছুটে আসে খোয়াই জেলা হাসপাতালে। বর্তমানে অজিত দেববর্মা খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খোয়াইয়ের বিদ্যুৎ কর্মীদের মধ্যে। আমরা তার যেটা যে পুরানটা এটা খুঁটে গিয়া আমরা জিও লাইন কাটতে গেছে আর কি, স্টেট লাইন একটু লাইনটা কাটতে হয়েছে। এরপরে আমি ট্রান্সমিটারের উপরে উঠে গেছে, চেক করতে আসলাম কারেন্ট কি সঠিক গেছে গিয়ে না আছে। এরপরে দিয়ে কারেন্ট দুইটা তার এসে দেখছি, এরপরে আমার দিক দিয়ে ফেলাই দিয়েছে। উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন এবং ভারত বাংলা দুদেশের মৈত্রী ও বাণিজ্য সম্পর্ককে আরো সুদৃঢ় করার লক্ষ্যে কাজ করবেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। শনিবার রাজ্য সচিবালয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার শেষে নিজের প্রতিক্রিয়ার কথা জানিয়েছেন তিনি। আখাউড়া চেকপোস্ট দিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। সম্প্রতি বিভা গাঙ্গুলি দাসের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। বর্তমানে নবনিযুক্ত হাই কমিশনার অবস্থান করছেন রাজ্যের বুকে। রাজ্যে অবস্থানকালে শনিবার সচিবালয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকার করেন তিনি। বেশ কিছুক্ষণ আলাপ আলোচনা হয় দুজনের মধ্যে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাক্ষাৎকারে জানিয়েছেন ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন এবং ভারত বাংলা দুদেশের মধ্যে মৈত্রী ও বাণিজ্য সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে কাজ করবেন তিনি। Opportunity for me. I'm going to Bangladesh to assume charge as India's next High Commissioner in Dhaka, and I thought we travel normally directly to Bangladesh. We normally fly directly to Dhaka, but because of COVID, it's a little difficult to travel directly. The Northeast is central to our Prime Minister's vision of a stronger, resilient, modern India. And in the Northeast, the gateway to the Northeast on the eastern side is Tripura. So I thought the right way forward would be to come to Tripura, to have an opportunity to call on the Honourable Chief Minister, who, as we all know, is particularly close to the Prime Minister of Bangladesh, has worked very hard for the relationship with Bangladesh. I also thought it would be an opportunity to seek his blessings, ask for advice, take his advice on how he wants to see the relationship go forward. And most of all, to also come and inspect some projects that we are building to connect India and Bangladesh much more closely together. Honestly, as we develop this relationship with Bangladesh, our most important neighboring country relationship, it's going to be of great value to India and Bangladesh if our connectivity, travel, trade and people-to-people ties develop. Again, in this, Tripura is critical. So, that's why. এদিকে আখাউড়া সীমান্ত দিয়েই ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন বিক্রম দোরাইস্বামী। আখাউড়া স্থল বন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানো হবে বাংলাদেশের নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামীকে। ফিও রিপোর্ট হাল্লাবোল।
ভুল চিকিৎসার কারণে আইএলএস হাসপাতালে মৃত্যু দেবজ্যোতি ভট্টাচার্য নামে এক মেডিকেল রিপ্রেজেন্টেটিভের। আইএলএস হাসপাতালের পরিষেবা নিয়ে গুরুতর অভিযোগ মৃত যুবকের নিজ আত্মীয়দের। জমপুরিতে পরিণত হয়েছে তথাকথিত আন্তর্জাতিক মানের এই হাসপাতালটি। ভুল চিকিৎসার কারণে আইএলএস হাসপাতালে মৃত্যু দেবজ্যোতি ভট্টাচার্য নামে এক মেডিকেল রিপ্রেজেন্টেটিভের। দেবজ্যোতি ভট্টাচার্যের এই মৃত্যুর ঘটনায় ফের সামনে এলো আইএলএস হাসপাতালের বেহাল চিকিৎসা পরিষেবার আরও একটি জঘন্য নমুনা। এই প্রসঙ্গে দেবজ্যোতি ভট্টাচার্যের পিস্তত ভাই বিশ্বজিৎ ভট্টাচার্য জানিয়েছেন, আইএলএসে কোনো পরিষেবাই নেই। সুস্থ মানুষকে এখানে চিকিৎসার জন্য আনা হলে তাকে মেরে ফেলা হবে। শুধুমাত্র বাণিজ্যিক লক্ষ্যে আইএলএস হাসপাতাল কাজ করছে, উন্নত পরিষেবা দানের জন্য নয়। তো জঘন্য পরিষেবা, আইএলএসে কোনো পরিষেবাই নেই। আমি বলবো আইএলএসে কোনো পরিষেবাই নেই। এখানে সুস্থ মানুষকেও যদি কেউ নিয়ে আসে তাহলে ওকে মেরে দেওয়া হবে, এরকমের পরিষেবা এখানে। আইএলএস টোটালি একটা বাণিজ্যিক সংস্থা, ওখানে ট্রিটমেন্ট কিছু আছে বলে আমার মনে হয় না। মানে আপনার পেশেন্ট যে মারা গেছে তা কি আপনি মনে করছেন যে বাণিজ্যিক পরিষেবার জন্য আপনার রোগী মারা গেছে? হ্যাঁ, টোটালি আমি মনে করছি এরকম। ওরা শুধু আমাদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য। যদি আজকে একটা জিনিস আপনি চিন্তা করেন, আমাদের রুগীকে ভর্তি করার পর 5-6 দিন যখন ওর কন্ডিশন ভালো ছিল, কথা বলছিল, হাঁটছিল, তখনও ওরা বলছিল বেটার কন্ডিশন, এবং হঠাৎ রাত্রে বলছে ও সিরিয়াস হয়ে গেছে, ওর কন্ডিশন খুবই খারাপ। এভাবে কি কখনো হয়? দুপুর পর্যন্ত একটা ছেলে ভালো, হঠাৎ সন্ধ্যার সময় বলছে ওর সিরিয়াস কন্ডিশন, ও যে কোনো সময় চলে যেতে পারে। চিকিৎসক এখানে আমি বলছি না সব চিকিৎসকই খারাপ, অনেক ভালো চিকিৎসকও আছেন, বাট কিছু কিছু চিকিৎসক এমন আছে এখানে যাদের অ্যাকচুয়ালি চিকিৎসা প্রফেশনে থাকাই ঠিক নয়। আর কী করে চিকিৎসক হলো এই সম্বন্ধে আমার সন্দেহ আছে। কারণ আমরা এতদিন যাবৎ মেন্টালিও প্রচণ্ডভাবে টর্চার হয়েছি। এখন ভালো, 2 ঘন্টা পরে বলছে ওর সিরিয়াস কন্ডিশন, চলে যাবে, আবার বলছে বেটার কন্ডিশন, আউট অফ ডেঞ্জার, আবার বলছে ওর সিরিয়াস কন্ডিশন। কি বলবো, আমরা মেন্টালি অত্যন্ত নিজেরাই অসুস্থ হয়ে পড়েছি এই কয়েকদিন। এই প্রসঙ্গে বিশ্বজিৎ ভট্টাচার্য আরও জানিয়েছেন, তাদেরকে বোর্ড মিটিং ডেকে নিয়ে ভুল বুঝিয়েছেন আইএলএস এর ডাক্তাররা। না, অত্যন্ত জঘন্য পরিষেবা। আমি বলবো যে ঘরে থেকে মরা ভালো, এখানে আসা ঠিক না। কি বলবে ওরা, যেটা কালকে লাস্ট ওরা একটা বোর্ড মিটিং করেছিল সকাল 10টায়, সব ডাক্তাররা মিলে বললো যে ওর কি কন্ডিশন, এখন আমরা এটা নিয়ে একটা বোর্ড মিটিং বসাচ্ছি। তো বোর্ড মিটিংয়ে আমাদের ডেকে নিয়ে আমাদের বোঝানো হলো যে ওর এই কন্ডিশন, ওকে আমরা এই ট্রিটমেন্ট করছি। আমরা তো আর ওগুলো বুঝতে পারি না ঠিকঠাক। বোর্ড মিটিংটা এর জন্যই বসানো হয়েছিল যাতে আমাদের বোঝানো হয় যে ওর ট্রিটমেন্ট ঠিকঠাক চলছে, আদারওয়াইজ অন্য কিছু নয়, যে ওকে কোনো বেটার ট্রিটমেন্ট দেওয়ার জন্য বোর্ড মিটিং বসানো হয়েছিল। এদিকে মৃত দেবজ্যোতি ভট্টাচার্যের ভাই জানিয়েছেন, আইএলএস কর্তৃপক্ষ চিকিৎসা বাবদ 11,72,159 টাকা বিল ধরিয়ে দিয়েছে পেশেন্ট পার্টিকে। এর মধ্যে 4,56,000 টাকা তারা পেমেন্ট করেছেন। এখন তাদের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয়নি বাকি টাকার জন্য। এর মধ্যে 1.5 লক্ষ টাকার একটি ইন্স্যুরেন্সের জন্য তাদের কাছ থেকে সই রেখে দেয় আইএলএস হাসপাতাল কর্তৃপক্ষ। অপরদিকে জিবি হাসপাতালের মতোই বর্তমানে বেহাল হয়ে পড়েছে আইএলএস হাসপাতালের চিকিৎসা পরিষেবা। উন্নত চিকিৎসার দোহাই দিয়ে রোগীর পরিবারের পকেট কাটা হচ্ছে সেখানে। মোটা অঙ্কের টাকা দিয়েও সঠিক চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে মুমূর্ষ রোগীরা। বর্তমানে জমপুরিতে পরিণত হয়েছে তথাকথিত আন্তর্জাতিক মানের আইএলএস হাসপাতালটি। ফিও রিপোর্ট, হালাবোল। উত্তরপ্রদেশে পরপর গণধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজধানীর বুকে বিক্ষোভ মিছিল সংগঠিত করে ভারতীয় গণতান্ত্রিক নারী সমিতি। বিক্ষোভ কর্মসূচিতে রাজ্যের পরিস্থিতি নিয়েও চরম উদ্বেগ প্রকাশ করেন নারী সমিতির শীর্ষ নেতৃবৃন্দ। গোটা বিশ্বের মধ্যে বর্তমান ভারতবর্ষ নারীদের জন্য একটি নিরাপত্তাহীন রাষ্ট্রে পরিণত হয়েছে। উত্তরপ্রদেশের হাতরস এবং বলরামপুরে পরপর গণধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে নারী সমিতির বিক্ষোভ মিছিলে এই অভিযোগ উত্থাপন করেন নারী নেত্রী রমা দাস। বিক্ষোভ কর্মসূচিতে রাজ্যের পরিস্থিতি নিয়েও চরম উদ্বেগ প্রকাশ করেন তিনি। যে নৃশংস বর্বরতা রাষ্ট্রে পরিণত হয়েছে। এদিকে নারী সমিতির এই কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে সাংসদ ঝর্ণা দাস বৈদ্য জানিয়েছেন, উত্তরপ্রদেশের হাতরসে বর্বরোচিত দলিত কন্যা মনীষা বাল্মীকি গণধর্ষিতা ও খুন হওয়ার পর ফের বলরামপুরেও অনুরূপ গণধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হন আরেক দলিত কন্যা। রাজ্যের বুকেও উদ্বেগজনকভাবে বৃদ্ধি হয়েছে ধর্ষণ নির্যাতনের ঘটনা।
ভারতবর্ষের সবচেয়ে বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশে হাসরতের যে ঘটনা, আমরা তার প্রতিবাদ এবং নিন্দা জানি। বেড়েছে, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি আমাদের রাজ্য, সারা রাজ্যে প্রতিদিন পত্রপত্রিকা খুললে অথবা টিভি খুললে একটা না একটা ঘটনা আমাদের সামনে আসে। এদিকে শনিবার রাজধানীর বুকে নারী সমিতির এই বিক্ষোভ মিছিলটি মেলার মাঠ থেকে শুরু হয়ে রাজধানীর পথ পরিক্রমা শেষে মেলার মাঠে এসে শেষ হয়। এদিকে কেন্দ্রীয় বিজেপি সরকার প্রতিষ্ঠার পর থেকেই দলিত ও সংখ্যালঘুদের উপর নিপীড়ন, নির্যাতন, এমনকি ধর্ষণের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। রাজ্যের বুকে বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠার পর থেকেই নিরাপদ নন রাজ্যের নাবালিকা, শিশু সহ গোটা নারী সমাজ। ফিও রিপোর্ট, হালাবোল। বামফ্রন্ট সরকারের মতো বিজেপি আইপিএফটি জোট সরকার ও শিক্ষক কর্মচারীদের সঙ্গে সীমাহীন প্রতারণা করে যাচ্ছে। শনিবার রাজধানীর জ্যাকসন গেট স্থিত কর্মচারী ফেডারেশনের প্রধান কার্যালয়ে এই অভিযোগ এনে বর্তমান জোট সরকারের বিরুদ্ধে এক গাদা অভিযোগ উত্থাপন করেন কর্মচারী ফেডারেশনের মহাসচিব সমর রায়। দেরিতে হলেও বোধোদয়, বামফ্রন্ট সরকারের পর এবার বিজেপি সরকারের বিরুদ্ধেও মুখ খুলল ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন। ক্ষমতায় আসার 31 মাস পেরিয়ে গেলেও সরকার কর্মচারীদের দাবি দাওয়া পূরণ করা তো দূরের কথা, বরং শিক্ষক কর্মচারীদের সাথে বঞ্চনা করে চলেছে। শুধু তাই নয়, বদলি নিয়েও এদিন ফেডারেশনের নেতৃত্বরা বোমা ফাটিয়েছেন সরকারের বিরুদ্ধে। মুখে সরকারের পাশে থাকার বার্তা দিলেও শনিবার জ্যাকসন গেট এলাকায় সংগঠনের অফিসে সাংবাদিক বৈঠক করে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন সমর রায়, শান্তিরঞ্জন দেবনাথরা। তাদের সব বক্তব্য চেয়ে আশা নিয়ে তারা সরকারকে প্রতিষ্ঠা করেছিলেন, কিংবা ভিশন ডকুমেন্টে যে প্রতিশ্রুতি ছিল তা পূরণ করছে না সরকার, যা নিয়ে রাজনৈতিক মহলে আলোড়ন তৈরি হয়েছে। দীর্ঘ বাম শাসনে যারা প্রতিদিন কর্মচারী বঞ্চনার কথা তোলে, মাঠ ঘাট গরম করে রাখতেন, আজ তারাই সরকারের বিরুদ্ধে বোমা ফাটানোর রাজ্য রাজনীতিতে গুঞ্জন তৈরি হয়েছে। এতদিন ঘুমন্ত অবস্থায় থাকার পর শনিবার সাংবাদিক বৈঠক ডেকে সমর রায় জানান, বিজেপি আইপিএফটি সরকার প্রতিষ্ঠার 31 মাস অতিক্রান্ত, কিন্তু একটি দাবিও পূরণ হয়নি শিক্ষক কর্মচারীদের। ভিশন ডকুমেন্টে যে প্রতিশ্রুতি ছিল শিক্ষক কর্মচারীদের জন্য, তার কোনোটাই পূরণ হয়নি। তিনি বলেন, সরকার প্রতিশ্রুতি পূরণ না করায় এতে শিক্ষক কর্মচারীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। এর মধ্যে বদলি শুরু হওয়ায় ক্ষোভ আরও চরমে। তার দাবি, সরকার প্রতিষ্ঠার পেছনে কর্মচারী ফেডারেশনের মুখ্য ভূমিকা ছিল, কিন্তু বদলি শুরু করলেও সংগঠনকে বিন্দু মাত্র জানানো হয়নি। সপ্তম বেতন কমিশন দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি, যা দিল তাও সবার ভাগ্যে জুটল না। বামফ্রন্টের গত 25 বছর দীর্ঘ লড়াই সংগ্রাম করেছে এবং এটাও জানেন, বামফ্রন্ট সরকারের যে কর্মচারীদের প্রতি যে আর্থিক যে বঞ্চনা করেছেন, সেই আর্থিক বঞ্চনা নিয়ে আমরা দিল্লির দরবারেও গিয়েছিলাম। সেখানে দীর্ঘ প্রায় 6 ঘন্টার গণ অবস্থান যন্তর মন্তর আমরা করেছি। তো মুখ্য ভূমিকা ছিল, আমাদের সঙ্গে কোনো যোগ জিজ্ঞেস নেই, এবং সবচেয়ে বেশি ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের উপরে আঘাত এনেছে বদলির বিষয়। কিছুদিন আগে যে বদলি হয়েছে আমাদের খোয়াই সাব ডিভিশনের বিভাগীয় কমিটির সভাপতি স্বপন দাস। সমর রায় বলেন, সরকার গতিশীল থাকতে হলে কর্মচারী সংগঠনকে গুরুত্ব দিতে হয়। বামফ্রন্ট সরকার কর্মচারী সংগঠনগুলিকে গুরুত্ব দিত, কিন্তু বর্তমান সরকার তা দিচ্ছে না বলে অভিযোগ তার। কোভিডের কারণে দেশের অনেক রাজ্যেই বদলি স্থগিত রাখা হয়েছে, কিন্তু ব্যতিক্রম ত্রিপুরা। এখানে বদলি হয়েছে সব দপ্তরে। আরো অভিযোগ, বিজেপি আইপিএফটি সরকারের ভিশন ডকুমেন্টে প্রতিশ্রুতি ছিল সরকার অধিগৃহীত সংস্থার কর্মচারী পিএসইউ কর্মচারীদের নিয়মিত করবে, তাদের সমস্যা সমাধান করবে, কিন্তু তার ছেটা ফুটাও হয়নি। সবচেয়ে যে আমাদের ভিশন ডকুমেন্টে যে প্রতিশ্রুতি ছিল সর্বশিক্ষা শিক্ষক এবং 10,323 শিক্ষক, আশ্চর্যজনকভাবে দেখা গেল রাম সংগঠনের নাম লিখেছেন, তারা হয়েছেন বদলির তালিকার বাইরে, আর শুধু কর্মচারী ফেডারেশনভুক্ত শিক্ষকরাই কিন্তু বদলি হচ্ছেন। এমনকি 10,323 যাদের চাকরি চলে গেছে তাদের নামও বদলির তালিকা রয়েছে। তাই আমরা মনে করি যে সব বদলি সরকারের পলিসি। আমরা এর আগেও দাবি করেছিলাম যে সরকার একটা নিয়ম নীতি চালু করুক, পলিসি ট্রান্সফার পলিসি একটা নিয়োগ করুক।
15 বছর হচ্ছে তাদেরকেও রেগুলার করা হচ্ছে না। গত 31শে আগস্ট 2018-তে এই মেমোরেন্ডামটা সরকার প্রত্যাহার করে বলেছে নতুন করে আরেকটা সুষ্ঠু এটাই বলছিলাম, কিন্তু আজকে পর্যন্ত সেই অর্ডারকে করেনি এবং এই অর্ডার নতুন করে কোনো পলিসি তৈরি করেনি। তাহলে অনিয়মিত কর্মচারীরা অনিয়মিত থেকেই রিটায়ারমেন্টে যাবে। আপনারা জানেন, আপনারাও দেখেছেন কৃষি বিভাগে যারা বাগিচা কর্মচারী তারা কত লড়াই করেছে, রাত্র 2টা-3টা পর্যন্ত সার্কিট হাউসে ঘেরাও দিয়েছিলেন। সেই সার্কিট হাউসে আমাদের আজকে যিনি মুখ্যমন্ত্রী তিনি ছিলেন দলের প্রধান, তিনি তখন তাদেরকে গিয়ে রাত্রিবেলা অভয় দিয়েছিলেন যে আমরা যদি সরকারে আসি বাগিচা শ্রমিকরা যারা মন্ত্রীদের বাড়িতে আমাদের বাড়িতে মালির কাজ করে তাদেরকে নিয়মিত করবে। আজকে পর্যন্ত তাদেরকে নিয়মিত। এদিন সাংবাদিক সম্মেলনে ফেডারেশনের সভাপতি শান্তিরঞ্জন দেবনাথ সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন। বদলি নীতির বিরোধিতা করে দ্রুত সরকারের প্রতিশ্রুতি পূরণের দাবি জানিয়েছেন। এদিনে ফেডারেশনের সাংবাদিক বৈঠককে কেন্দ্র করে কর্মচারী মহলে জোর জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। প্রিয় রিপোর্ট হাল্লাবুল। তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরে দেদার লঙ্ঘিত হচ্ছে স্বাস্থ্যবিধি। মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখছেন না গ্রাহক এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। কোভিড-19 পরিস্থিতির উপর নজর রেখে রাজ্যবাসীকে মারণ ভাইরাসের প্রকোপ থেকে বাঁচানোর জন্য রাজ্য প্রশাসন একাধিক নিয়ম নীতির ঘোষণা করলেও একাংশ আম জনতা এই ব্যাপারে সম্পূর্ণ উদাসীন। করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচার জন্য মাস্ক পরিধান এবং সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক হলেও তা সঠিকভাবে পালন হচ্ছে না। শনিবার তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের উপবিভাগ নং 1 অফিসে গিয়ে প্রত্যক্ষ করা গেল রাজ্য সরকারের নিয়ম নির্দেশিকা অহরহভাবে লঙ্ঘন হচ্ছে। দূর দূরান্ত থেকে বিদ্যুৎ বিল দিতে আসা বিদ্যুৎ ভোক্তারা যেমন সামাজিক দূরত্ব বজায় রাখছে না, তেমনি অনেকে মুখে মাস্ক ও পরিধানও করছে না। তাতে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। এই ব্যাপারে বিদ্যুৎ নিগমের ওই অফিস কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তিনি মুখ খুলতে নারাজ। এদিকে মাস্ক বিরোধী অভিযান হঠাৎ করে কমে গেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। রাস্তাঘাট, হাট বাজার 2-1 দফা অভিযান চালিয়ে নিজেদের দায়িত্ব অনেকটাই খালাস করে দিয়েছেন পুলিশ ও সাধারণ প্রশাসকের কর্মকর্তারা। প্রিয় রিপোর্ট হালাবুল। সংবাদ শেষ করার আগে আমরা দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ভুল চিকিৎসায় গর্বের আইএলএসে অকাল মৃত্যু মেডিকেল রিপ্রেজেন্টেটিভের। জমপুরিতে পরিণত হয়েছে রাজ্যের অন্যতম রেফারেল হাসপাতালটি। গুরুতর অভিযোগ মৃত যুবকের নিকট আত্মীয়। উত্তরপ্রদেশে পরপর গণধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজধানীর বুকে বিক্ষোভ নারী সমিতির। রাজ্যের পরিস্থিতি নিয়েও চরম উদ্বেগ সিপিএম নারী সংগঠনের। শিক্ষক কর্মচারী বঞ্চনার ইস্যুতে বিজেপি আইপিএফটি জোট সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন কর্মচারী ফেডারেশন মহাসচিব। শাসক দলের সহযোগী কর্মচারী সংগঠন সত্ত্বেও সাংবাদিক সম্মেলনে উত্থাপন বহুমুখী বঞ্চনার ক্ষতি। সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন হাল্লাবুলে পর্দায়। নমস্কার।